গল্পের নাম ফাঁকা রাস্তা। রাত তখন প্রায় 12:30। চারদিকে গভীর নিস্তব্ধতা, যেন পুরো পৃথিবীটা থেমে গেছে। মাঝে মাঝে শুধু দূরে কুকুরের ডাক আর শুকনো পাতার মচমচ শব্দ। সেদিন অভিক অফিস থেকে ফিরছিল বেশ রাত করে। শর্টকাট নিতে গিয়ে সে ঢুকে পড়ল একটা পুরনো ফাঁকা রাস্তায়, যে রাস্তা নিয়ে লোকজনের নানা গুজব আছে। কেউ বলে ওখানে আত্মা দেখা যায়, কেউ বলে মাঝরাতে কিছু একটা তোমাকে দেখে। অভিক এসব বিশ্বাস করত না। রাস্তার দুই পাশে বিশাল গাছ, তাদের ছায়া পড়ে আছে কালো দাগের মতো। আর রাস্তার লাইট, একটা জ্বলছে, একটা নিভে। হঠাৎ সে দেখল সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি, এলোমেলো চুল, মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। এত রাতে এত ফাঁকা রাস্তায় অভিক গাড়ি ধীরে করে কাছে গেল। আপনি ঠিক আছেন? সে জিজ্ঞেস করল। মেয়েটা ধীরে মাথা তুলল। তার চোখ দুটো ফাঁকা, একদম ফাঁকা। আমাকে একটু সামনে নামিয়ে দেবেন? আমি পথ হারিয়ে ফেলেছি। অভিক একটু দ্বিধা করল, কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। মেয়েটা গাড়ির পেছনের সিটে বসল। গাড়ি আবার চলতে শুরু করল। কিছুক্ষণ পর অভিক অনুভব করল গাড়ির ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে যাচ্ছে। সে রিয়ার ভিউ মিররে তাকাল। মেয়েটা মাথা নিচু করে বসে আছে, কিন্তু হঠাৎ আবার তাকাতেই তার শরীর জমে গেল। মেয়েটা আর পেছনের সিটে নেই, বরং তার মুখটা একেবারে মিররের সামনে, ঠোঁটে একটা অদ্ভুত হাসি। আপনি তো আমাকে চিনতে পারছেন না, তাই না? কণ্ঠস্বরটা যেন চারদিক থেকে আসছে। অভিক কাঁপা গলায় বলল, কে আপনি? মেয়েটা ধীরে বলল, এই রাস্তাতেই, ঠিক এই জায়গায় 3 বছর আগে একটা গাড়ি আমাকে ধাক্কা মেরে পালিয়ে গিয়েছিল। অভিকের বুক ধড়ফড় করতে লাগল, কারণ 3 বছর আগে এই রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছিল, আর সেই গাড়িটা চালাচ্ছিল সে নিজেই। হঠাৎ গাড়ির স্টিয়ারিং নিজে থেকেই ঘুরতে শুরু করল। না না, চিৎকার করে উঠল অভিক, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। গাড়ি নিয়ন্ত্রণের বাইরে, আর সোজা গিয়ে ধাক্কা খেল একটা গাছের সঙ্গে। অ্যালিপসেস। পরদিন সকালে লোকজন এসে দেখে গাড়িটা একদম ভেঙে চুরমার। ড্রাইভারের সিটে অভিকের নিথর দেহ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল অন্য কিছু। গাড়ির পেছনের সিটে ভেজা মাটির ওপর স্পষ্ট দুটো পায়ের ছাপ, আর জানালার কাঁচে আঁকা একটা লাইন, আমি এখনো এই রাস্তাতেই আছি। শুরু করছি। ফাঁকা বাড়ির অন্ধকার। প্রস্তাবনা শহরের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা বাড়িটাকে দূর থেকে দেখলেই মনে হয় সময় এখানে বহু আগেই থেমে গেছে। লোকেরা একে রায় বাড়ি বলে ডাকে, কিন্তু নামটার ভেতরে কোনো উষ্ণতা নেই, বরং আছে এক অদৃশ্য আতঙ্ক। দিনের আলোতেও কেউ বাড়িটার দিকে তাকাতে চায় না, আর রাত নামলে তখন যেন পুরো এলাকা শ্বাস বন্ধ করে থাকে। লোকমুখে শোনা যায় বাড়িটা ফাঁকা নয়। 1 আগ্রহের শুরু। অর্ণব পেশায় একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। পরিত্যক্ত জায়গা, ধ্বংসপ্রাপ্ত স্থাপনা আর ভুলে যাওয়া স্মৃতির ছবি তোলাই তার নেশা। এক বিকেলে চায়ের দোকানে বসে সে ক্যাজুয়ালি জিজ্ঞেস করেছিল, ওই পুরনো বাড়িটা কোথায়? দোকানদার এক মুহূর্ত থেমে তার দিকে তাকিয়েছিল, তারপর বলেছিল, ওখানে যাওয়ার দরকার নেই। কেন? কারণ ওটা ফাঁকা না। এই উত্তর অর্ণবের কৌতূহলকে আরও উস্কে দিল। 2 প্রথম প্রবেশ। সন্ধ্যার আলো যখন ধীরে ধীরে নিভে আসছে, অর্ণব তখন রায়বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়িটার গেট মরচে পড়ে গেছে। ঠেলে খুলতেই কর্কশ শব্দ, ক্যাঁ র র চো, যেন বহুদিনের ঘুম ভেঙে উঠল। ভেতরে পা রাখতেই একটা অদ্ভুত গন্ধ, পুরনো কাঠ, স্যাঁতস্যাঁতে দেয়াল, আর অচেনা এক শীতলতা। ক্যামেরা তুলে প্রথম ছবি তোলে অর্ণব। ক্লিক। শাটারের শব্দটা আশ্চর্যভাবে জোরে প্রতিধ্বনিত হয়। ঠিক তখনই তার মনে হয় কেউ তাকিয়ে আছে। সে ঘুরে দাঁড়ায়। কেউ নেই।
কিন্তু অনুভূতিটা যায় না। 3. ভেতরের নীরবতা। বাড়ির প্রধান দরজাটা আধখোলা ছিল। অর্ণব সেটাকে ঠেলে ভেতরে ঢোকে। ভেতরে অন্ধকার ঘন হয়ে আছে। জানালাগুলো বন্ধ, আলো ঢুকতে পারছে না। মেঝেতে ধুলো জমে আছে, কিন্তু সেই ধুলোর ওপর স্পষ্ট পায়ের ছাপ। একটা নয়, অনেকগুলো। এবং সেগুলো একদম নতুন। অর্ণবের বুকের ভেতর চাপা একটা অস্বস্তি জন্ম নেয়। 4. ওপরে কেউ আছে। ঠিক তখনই ওপরে থেকে শব্দ আসে। টক টক টক, ধীরে, মেপে, পা ফেলার শব্দ। অর্ণব নিঃশ্বাস বন্ধ করে শোনে। শব্দটা থেমে যায়, আবার শুরু হয়। এবার সে সিদ্ধান্ত নেয় ওপরে উঠবে। সিঁড়ির প্রতিটা ধাপ কড়মড় করে ওঠে, যেন প্রতিবাদ করছে। 5. আয়নার মুখোমুখি। ওপরে উঠে সে একটা করিডোর দেখতে পায়। সব দরজা বন্ধ, শুধু একটা দরজা আধখোলা। ঘরের ভেতরে ঢুকতেই সে দেখতে পায় একটা বড় আয়না। অর্ণব সামনে দাঁড়ায়। কিছুক্ষণ সব স্বাভাবিক। তারপর আয়নার ভেতরের সে নড়ে ওঠে। কিন্তু অর্ণব নড়েনি। প্রতিবিম্বটা ধীরে ধীরে হাসে। একটা বিকৃত, অচেনা হাসি। অর্ণব পিছিয়ে আসে। এক মুহূর্তে আয়নাটা ফেটে যায়। ঝনঝন। 6. ছবির রহস্য। বাড়ি ফিরে অর্ণব ক্যামেরার ছবি দেখতে বসে। একটা ছবিতে সে জমে যায়। তার পেছনে একটি ছায়া, স্পষ্ট একজন মানুষের আকৃতি। একটা মেয়ে, লম্বা চুল, মুখটা ঝাপসা, কিন্তু যেন তাকিয়ে আছে। 7. দ্বিতীয় রাত। এইবার সে ইচ্ছে করেই রাতে যায়। মনে হচ্ছিল বাড়িটা তাকে ডাকছে। ভেতরে ঢুকতেই দরজাটা জোরে বন্ধ হয়ে যায়। ধপ। সে দৌড়ে গিয়ে দরজা খোলার চেষ্টা করে। খোলে না, সে আটকা পড়েছে। 8. কণ্ঠস্বর। চারপাশে অন্ধকার ঘন হয়ে আসে। তারপর তুমি ফিরে এসেছ, একটা মেয়ের কণ্ঠ। শীতল, ভাঙা। অর্ণব কাঁপা গলায় বলে, কে তুমি? তুমি আমাকে দেখেছ? কণ্ঠটা যেন দেয়ালের ভেতর থেকে আসছে। 9. অতীতের দরজা। হঠাৎ বাড়িটা বদলে যায়। ধুলো নেই, অন্ধকার নেই, সব নতুন। একটা পরিবার বসে আছে। হাসি, আলো, স্বাভাবিক জীবন। একটা ছোট মেয়ে, খুব প্রাণবন্ত। হঠাৎ দরজায় প্রচণ্ড ধাক্কা, তারপর চিৎকার। অজানা লোকেরা ঢুকে পড়ে। মেয়েটাকে টেনে নিয়ে যাওয়া হয়। সে চিৎকার করে, আমাকে বাঁচাও। 10. পরিচয় ও সত্যের সন্ধান। সব অন্ধকার। আবার সেই কণ্ঠ, তারা আমাকে মেরেছে। অর্ণব বলে, তুমি কে? উত্তর আসে ধীরে, আমি এই বাড়ির মেয়ে, ঈশিতা। অর্ণব দৌড়াতে থাকে। হঠাৎ একটা ঘর খুলে যায়। ভেতরে একটা গর্ত, তার ভেতরে কঙ্কাল। পাশে একটা ডায়েরি। ডায়েরিতে লেখা, তারা চিহ্ন, আমি এখানে, কেউ আমাকে খুঁজে পাবে না। 11. মুক্তি ও শেষ দেখা। ডায়েরি নিয়ে অর্ণব বাইরে বেরিয়ে আসে। দরজা খুলে যায়। পরদিন সব জানানো হয়। বাড়ি খুঁড়ে সত্যি কঙ্কাল পাওয়া যায়। ঈশিতার গল্প প্রকাশ পায়। বাড়িটা ভেঙে ফেলা হয়। একদিন রাতে অর্ণব আবার সেখানে যায়। দূরে একটি মেয়ে দাঁড়িয়ে। ঈশিতা। সে হাসে, ধন্যবাদ, তারপর মিলিয়ে যায়। উপসংহার। সব বাড়ি ফাঁকা হয় না। কিছু বাড়ি স্মৃতি ধরে রাখে, আর কিছু স্মৃতি মরে যায় না কখনো। গল্পটি পড়ার সময় আপনার গায়ের লোম খাড়া হয়ে গেলে জানবেন, ঈশিতা হয়তো এখনও কোথাও ধন্যবাদ দেওয়ার জন্য অপেক্ষা করছে। আপনার লেখাটি আসলেই খুব সিনেম্যাটিক হয়েছে।